আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ১৯ দিন কঠোর বিধিনিষেধ শেষে আজ খুলছে প্রায় সবকিছু। সন্ধ্যা থেকেই শুরু হয়েছে গণপরিবহন চলাচল। পথে পথে হয়রানির অভিযোগ শ্রমিকদের। দেশে করোনায় আবারও সর্বোচ্চ ২৬৪ মৃত্যু। রাজধানীতে দীর্ঘ অপেক্ষায়ও টিকা না পাওয়া সহ নানা ভোগান্তির অভিযোগ। দেশের সব জরাজীর্ণ সেতু ও কালভার্ট পুনর্নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে একনেকের নতুন প্রকল্প অনুমোদন। মাদক মামলায় নায়িকা পরিমণির আরও ২ দিনের রিমান্ড। নানার দাবি নির্দোষ নায়িকাকে ফাঁসানো হয়েছে পরিকল্পিতভাবে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কোভিড সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে। আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সবকিছু খুলে দেয়া হবে। চলবে বাস, ট্রেন সহ সব ধরনের গণপরিবহন। খুলবে শপিং মল সহ দোকানপাট। টানা ১৯ দিন পর কঠোর বিধিনিষেধ উঠছে বুধবার থেকে। এ ঘোষণায় পরিবহন সেক্টরে ফিরছে প্রাণ চঞ্চলতা। বাস টার্মিনালগুলোতে দেখা যায় শ্রমিকরা ধোঁয়া মোছার কাজে ব্যস্ত। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গাড়ি ছাড়বে তো দেখি কাজকাম করায় বাস গাড়ি ছাড়তে পারি কিনা। আমরাও গাড়ি উড়ি থেকে বাড়ি চলে গেছি। বাড়ির থেকে আজকে এসে আবার এই কাজকাম করে পরিচ্ছন্ন করে বের হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর কাউন্টারগুলোতে কাল থেকে শুরু হবে টিকিট বিক্রি। ধুয়া মুছা পরিষ্কার করতেছে, আগামীকাল থেকে গাড়ি চলবে। কাউন্টার পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা প্রস্তুতি নিতেছি কালকে থেকে গাড়ি ছাড়ার জন্য। সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে অনুরোধ করেছেন পরিবহন নেতারা। যত সিট তত যাত্রী নিয়ে যাওয়া যাবে সেটাই প্রজ্ঞাপনে উল্লেখ করেছি। তো সেই হিসাবে আমরা পূর্বের ভাড়া রাখবো, আমরা বর্ধিত 60% ভাড়া রাখবো। মাস্ক ব্যবহার করা হয়, মাস্ক যেন কম্পালসারি থাকে সেই বিষয়টা আমাদের নজরদারি থাকবে। টার্মিনালে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত থাকবে, মালিক শ্রমিকদের মনিটরিং টিম থাকবে এবং আমরা হাইওয়ে পুলিশের প্রতি অনুরোধ থাকবে ওনারা যেন রাস্তায় এটা খেয়াল রাখে। রেল স্টেশনেও পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত কর্মীরা। ঝামেলা ছাড়াই কাউন্টার থেকে টিকিট কাটতে পেরে খুশি যাত্রীরাও। আবার নতুন করে ট্রেন চলতেছে, এটা অনেক খুশি হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে টিকিট কাটতে পেরেছি আর কি। অন্য সব কিছুর মতোই শপিং মলগুলো খুলবে কাল থেকে। চলছে পরিচ্ছন্নতার কাজ। ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন নেতারা। আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই যেন শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমরা যাতে ব্যবসা পরিচালনা করি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এবার কঠোর অবস্থানে থাকবে। আমরা যাতে সবাই স্বাস্থ্যবিধি যারা না মানবেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। রোববার সরকারের এক প্রজ্ঞাপনে বলা হয় বুধবার থেকে শতভাগ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে গণপরিবহন। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিধিনিষেধ শিথিলের আগেই মঙ্গলবার সন্ধ্যা থেকেই মহাসড়কে চলাচল শুরু করেছে দূরপাল্লার বাস। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে মানুষের ভিড়। যাত্রীদের অভিযোগ, জেলা শহরগুলো থেকে ঢাকায় ঢুকতে পোহাতে হচ্ছে দুর্ভোগ। টানা ১৯ দিন পর প্রত্যাহার হয়েছে কঠোর বিধিনিষেধ। রাস্তায় চলাচল শুরু করেছে গণপরিবহন। টার্মিনালগুলোতে দেখা গেছে শ্রমিকদের হাঁকডাক। নোয়াখালী, চট্টগ্রাম, খুলনা, বেনাপোল সহ দেশের বিভিন্ন জেলা শহরে নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। মঙ্গলবার রাত ১২টা রাজধানীর মানিকনগর এলাকায় একের পর এক আসছে দূরপাল্লার বাস। এতে সড়কে দেখা যায় যানজট। যাত্রীদের অভিযোগ, ঢাকায় আসতে পোহাতে হয়েছে দুর্ভোগ। আমি নোয়াখালী থেকে বাসে আসছি ঢাকা। কত টাকা ভাড়া নিয়েছে? ভাড়া আমাদের 350 টাকায় নিয়েছে। 4:20 গাড়িতে উঠে হয়েছে আমাদের 7টা বাজে দাউদকান্দি ব্রিজে ওখানে আটকে রাখছে। 12টা 1 মিনিটে গাড়ি ছাড়া হয়েছে। এখন আমরা ঢাকা পৌঁছেছি। দাউদকান্দি ব্রিজের এখানে 3 ঘন্টা আটকে রাখছে। 12টা বাজে দাউদকান্দি থেকে ছাড়ছে। এর আগে এখানে সব যাত্রীদের ওরা বসে রাখছে। আপনারা গাড়ি ছাড়বেন না 12টার আগে, তাহলে আমাদেরকে কেন এরকম ভোগান্তিটা করছেন? কোনো গাড়ি নেই, আমরা সে পুরান ঢাকা আপনার চকবাজার যাবো। এখন কিভাবে যাব বলেন? এখন হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। দীর্ঘদিন পর বাস চলাচলে খুশি পরিবহন শ্রমিকরা। এতদিন পরে আসলে আমাদের দিকে পরিবহন সেক্টরে আমরা সবচেয়ে অবহেলিত। আমাদের পাশে না থাকে গভর্নমেন্ট, না থাকে মালিক, না থাকে কিভাবে সময় বহুত কষ্ট দিয়ে গেছে জীবনটা, আর এখন খুলছে যাচ্ছি আর কি বিরিয়ানি বাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। অতীতে যা ছিল ভাড়া এখন ঠিক সেই ভাড়ায় এবং যাত্রী প্রতি সিটে। লকডাউন তো মানে
করোনার চেয়েও খারাপ। লকডাউন তো লকডাউনে আমরা তো খুব বিপদের মুখে ছিলাম। যাত্রী বেশি চালাচালি না, মোটামুটি মনে করেন যে ফিলেবানো যাত আমি 20-22 জন লয়ে আইছি। বাস মালিকদের দাবি স্বাস্থ্যবিধি মেনে চলাচল শুরু করেছে দূরপাল্লার বাস, চলছে আগের ভাড়ায়। এসএম ভয়েস, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনা শনাক্তের হার উল্লেখযোগ্য হারে কমলেও গেল একদিনে মৃত্যু হয়েছে রেকর্ড 264 জনের। এর আগে গত 5 আগস্টেও প্রাণহানি হয়েছিল সমান সংখ্যক মানুষের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হটস্পট ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে নিয়ন্ত্রণে আনতে না পারলে দেশের করোনা পরিস্থিতির উন্নতি হবে না। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় আরও 264 জনের মৃত্যু হয়েছে, যা দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ মৃতের রেকর্ড। এ নিয়ে মৃতের সংখ্যা 23,161 জনে দাঁড়ালো। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 92 জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে 60, খুলনা বিভাগে 27 ও রাজশাহী বিভাগে 25 জনের মৃত্যু হয়েছে। 47,424টি নমুনা টেস্টে শনাক্ত হয়েছে 11,164 জন। মোট শনাক্ত 13,76,322 জন। সর্বশেষ হিসাবে শনাক্তের হার 23.54 আর মৃত্যু হার 1.68। করোনা শনাক্তের সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যায় তেমন হেরফের নেই। গত 2 সপ্তাহ ধরে ভাইরাসটিতে মৃতের সংখ্যা 200-র উপরে। সবার আগে ঢাকা ও চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কারণ এই দুটো হটস্পট যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে প্রকারান্তরে সারা দেশে কোভিড নিয়ন্ত্রণ আনা খুব কঠিন হয়ে পড়বে। কারণ এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের হৃৎপিণ্ড বলতে ঢাকা এবং চট্টগ্রামকেই বোঝায়। এই প্রেক্ষাপটে আমার কাছে এটা মনে হয় এখন যা আশু করণীয়, প্রথমত হচ্ছে আমরা যেহেতু জীবন জীবিকার তাগিদে লকডাউনটি শিথিল করছি, প্রত্যাহার করে নিচ্ছি, আমাদের শারীরিক স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে আরও যত্নশীল হতে হবে। এই ব্যাপারে মানুষকে সচেতন করার চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে। করোনা থেকে বাঁচতে সবাইকে দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। যেখানে আছি, সেটা আমরা ঢাকা চট্টগ্রামের বাসিন্দাই হই বা গ্রামের বাসিন্দা হই, টিকাগুলো যেন নিয়ে নিই। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। খুবই জরুরি। চাহিদার তুলনায় সরবরাহ কম, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা সহ নানা ভোগান্তির মধ্য দিয়ে রাজধানীতে চলে করোনা গণটিকা কার্যক্রম। পাশাপাশি হাসপাতালগুলোতে চলমান SMS ভিত্তিক টিকা কার্যক্রম নিয়েও মানুষের নানা অভিযোগ। মডার্না টিকা সীমিত হয়ে আসায় মঙ্গলবার টিকা কার্যক্রম ব্যাহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ রোধে গণটিকা কার্যক্রমের চতুর্থ দিনেও রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। সব বয়সের মানুষ জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে আসেন টিকা কেন্দ্রে। ওই 3:30 বাজে আইছি, দুঃখের বিষয়, কোনো পানি খাইনি, কিছু খাইনি, মুখ ধুই নাই, যে রাস্তা সিরিয়াল ধরে খারাপ হয়েছি। 4 দিন ধরে আমি ঘুরতেছি এই টিকা দেওয়ার জন্য, আমি কোনো প্রস্তুতি পাইতেছি না। নারী পুরুষের জন্য আলাদা আলাদা লাইন। প্রতিদিন 350 মানুষের জন্য টিকা বরাদ্দ। শেষ পর্যন্ত টিকা পাবেন কিনা সেটা নিয়ে উদ্বিগ্ন লাইনে অপেক্ষায় থাকা সাধারণ মানুষ। যত কয়জন দিবে তত কয়জন গুই না, তারপর ওনারা ভিতরে ঢুকায় ফেলাক, তাহলে তো আমাদের এত ভোগান্তি হয় না। টিকা হয় 350, আমরা লোক হয় 1000-1200। দীর্ঘ অপেক্ষার পর যারা টিকা দিতে পারছেন তাদের চোখে মুখে বিজয়ের ছাপ। বলেন, নানা ভোগান্তির পরও টিকা পেয়ে খুশি। রাত্রে 10টা বাজে তা কেন ঘুমাইছি, এরপরে সিরিয়াল নিছি, সিরিয়াল নিয়ে টিকা দিলাম, টিকা দিয়ে বের হইলাম। প্রথম ভয় পাইছি, যাওয়ার পরে ভয় নেই। করোনার গণটিকা কেন্দ্রগুলোর মতো হাসপাতালের টিকা কেন্দ্রেও সকাল থেকে ছিল মানুষের দীর্ঘ লাইন। মডার্নার প্রথম ডোজ সরবরাহ কম থাকায় শুরুর 1 ঘন্টা পরই রাজধানীর তেজগাঁও নাক কান গলা ইনস্টিটিউটে টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। 1 ঘন্টা 1.5 ঘন্টা দেওয়ার পরে বলতেছে যে টিকা 12টার পরে হবে। টিকা সকালে দিয়ে টিকাটা স্টপ করে দিচ্ছে 10টা 20-এ, তাদের টিকা নাই, এরপর তো আমরা দাঁড়াই রয়েছি। যথাসময় টিকা কেন্দ্রে এসে টিকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন মানুষ। হাসপাতাল কর্তৃপক্ষ টিকা সংশ্লিষ্টরা জানান, টিকার স্বল্পতা থাকায় বাধ্য হয়ে কার্যক্রম বন্ধ করতে হয়। ওরা তো জানে যে কয়জন আসছে, মাঝপথে শুরু হয়েই যদি আমরা ভ্যাকসিন দেখি যে এরকম শেষ হয়ে যায়, এটা তো মোটেও ঠিক না। পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মডার্না টিকা আসার পর আবার শুরু হয় টিকাদান কার্যক্রম। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। মোবাইল সেক্টরে রাষ্ট্রের প্রভাব বজায় রাখতে সরকারি প্রতিষ্ঠান টেলিটকের জন্য নতুন করে 2204 কোটি টাকার একটি নতুন প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। এই নিয়ে বৈঠকে প্রায় 7985 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভায় থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী শামসুল আলম জানান, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি 5G সেবার নেটওয়ার্ক আধুনিকায়ন করা যাবে। সড়ক ও মহাসড়ক বিভাগের রংপুর জোনে জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকা বেইলি ব্রিজ ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু সংস্কার ও প্রতিস্থাপনে 861 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশের সব জরাজীর্ণ সেতু ও কালভার্ট পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন। এছাড়াও জামালপুরে দেশের বৃহত্তম 100 মেগাওয়াট সোলার পার্ক নির্মাণে 1511 কোটি টাকা, ঢাকার কেরানীগঞ্জে গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণে 1090 কোটি টাকার প্রকল্প অনুমোদন পায় একনেক সভায়। একদম সবকিছু ছেড়ে দেবে না, সরকারও যেন এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, প্রয়োজনে এই ওদের সঙ্গে দর কষাকষি করতে পারে প্রাইভেট সেক্টরের জন্য সরকারকে অস্ত্র থাকতে হয়। এমন এলাকা বাংলাদেশে আছে যেখানে টেলিটক ছাড়া বেসরকারি যায় না। আমাদের হিল ট্রাক্স আছে, আমাদের চরাঞ্চলগুলো আছে, আমাদের অনেক হার্ড টু রিচ এরিয়া আছে যেখানে টেলিটকই যায়। তো সেই জন্যই এটা মাননীয় প্রধানমন্ত্রী অবহিত আছেন। দ্বিতীয় দফায় রিমান্ড দেওয়া হয়েছে চিত্রনায়িকা পরিমণি ও রাজ সহ তাদের সহযোগীদের। মাদক মামলায় পরিমণিকে 2 দিনের, আর মাদক ও পর্নোগ্রাফির আলাদা মামলায় পরিমণির ঘনিষ্ঠ নজরুল ইসলাম রাজকে দেওয়া হয়েছে 6 দিনের রিমান্ড। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে। এদিকে পরিমণির নানা দাবি করেছেন তার নাতনি নির্দোষ। সিআইডি জানিয়েছে পরিমণির বিরুদ্ধে প্রতারণার অভিযোগের তদন্ত চলছে। গত 4 আগস্ট পরিমণিকে তার বনানী বাসা থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। প্রথম দফায় মাদক মামলায় 4 দিনের রিমান্ডে ছিলেন তিনি। তবে সিআইডির দাবি, মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রয়োজন আরও 5 দিনের রিমান্ড। সেই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পরিমণিকে আনা হয় CMM আদালতে। তোলা হয় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে। তাকে আগে ভালোভাবে জিজ্ঞাসা করা দরকার। এই যে মাদক, সর্বই ভয়ঙ্কর মাদক যে তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে, এই মাদকের উৎস কোথায় সেটা অবশ্যই জানা দরকার, উদ্ঘাটন হওয়া দরকার। এই জন্য ফার্দার তাকে পুলিশ রিমান্ড চেয়েছে 5 দিন, আদালত শুনে সেখানে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। পরিমণির আইনজীবীর অভিযোগ, তার প্রতি অবিচার করা হচ্ছে। যে আমি সরকার কর্তৃপক্ষকে প্রশ্ন করেছিলাম যে কোন কারণে তাকে আবার রিমান্ড আনার যৌক্তিকতা আছে, সেইটা তারা ব্যাখ্যা করতে পারে না বলে আমি মনে করি। উনি কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েছেন আমি যখন কোর্টে সাবমিশন রাখছিলাম। পরিমণির নানা দাবি করেছেন তার নাতনি নির্দোষ, পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে পরিমণিকে। পরিস্থিতির শিকার হয়ে গেছে, নিজে একটা ফ্ল্যাট করে নাই, কিছু করে নাই, নিজের না ভাড়া থাকি ওই FDC-তে প্রত্যেক বছর একটা গরু করবেন বেশি বাড়াই যায় গরিবদের জন্য, নিজে কিচ্ছু করে নাই। এদিকে সিআইডি এক ব্রিফিংয়ে জানায়, তদন্তের জন্য যাদের ডাকা হচ্ছে তারা সবাই আসামি নন। যারা আমাদের কাছে রিমান্ডে ছিল তাদেরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি, বিভিন্ন রকমের ইনফরমেশান পেয়েছি। আরও কিছু আমাদের ডাউট ছিল, আরও কিছু ইনফরমেশন দরকার ছিল, সেজন্য আমরা আবার ওনাদেরকে রিমান্ডের প্রেয়ার দিয়েছি। নাইস অফ ইট যে কোর্ট আমাদেরকে রিমান্ড দিয়েছেন। র্যাবের পক্ষ থেকে আবারও নিশ্চিত করা হয় পরিমণির ঘটনায় কারো তালিকা করা হচ্ছে না। কিছু মালামাল উদ্ধার হয়েছে। GM আহসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পরিমণি কাণ্ডে ডিসি গোলাম সাকলায়েনের শৃঙ্খলা ও নৈতিকতা ভঙ্গের ঘটনায় পুলিশ বিব্রত জানিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। পরিমণির বাসায় যাতায়াতকারীদের কোনো তালিকা হচ্ছে না বলে আবারও জানান ডিএমপি কমিশনার। আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণি, তার সঙ্গে সখ্যতা নিয়ে পরিমণি কাণ্ডে নাম লেখান এডিসি গোলাম সাকলায়েন। সামনে আসে সরকারি বাসা রাজারবাগের মধুবতীতে পরিমণিকে নিয়ে 18 ঘন্টা পুলিশ কর্মকর্তার সময় কাটানোর ফুটেজ। এরই মধ্যে এসব ঘটনায় সাকলায়েনকে ডিএমপি থেকে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, এমন ঘটনায় বিব্রত পুলিশ বাহিনী। আইনে এটা অপরাধ না, কিন্তু চাকরিবিধিতে এটা অপরাধ। এটা না হলে তো মামলা হতো, তার বিরুদ্ধে থানায় মামলা হতো। এটা তো মামলা হবে না, এটা আমরা বিভাগীয় যে ব্যবস্থা সেটি হবে তার বিরুদ্ধে। এছাড়া ব্যবসায়ী, ব্যাংকার সহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের কথা রিমান্ডে জানিয়েছে পরিমণি। বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর নামসহ প্রকাশও করা হচ্ছে।
তবে এসব খবরকে ভিত্তিহীন বললেন মহানগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। যেহেতু মামলাটা সিআইডি তদন্ত করছে, আমি যতটুকু জানি, আমি সিআইডির চিফের সাথে কথা বলেছি, উনিও পরিষ্কারভাবে বলেছেন যে এই ধরনের কোনো তালিকা তৈরি করার অথবা কাউকে অ্যারেস্ট করার কোনো আইনগত কোনো ভিত্তি নাই এবং এই ধরনের কোনো কাজ পুলিশের কোনো সংস্থা করছে না। পরিমনির ঘটনাকে কেন্দ্র করে কেউ হয়রানির শিকার হয়ে মামলা করলে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান ডিএমপি কমিশনার। অনুরোধ করব যে তারা থানায় মামলা করা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা দ্বিগুণ হারে বাড়ছে। গেল একদিনে সারা দেশে আরো 226 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এর মধ্যে রাজধানীতেই 211 জন। আগে ডেঙ্গু আক্রান্তের 7-8 দিন পর রোগীর অবস্থা সংকটাপন্ন হলেও এখন 2-3 দিনের মধ্যেই রোগীর নানা জটিলতা দেখা দিচ্ছে। সিটি কর্পোরেশনের ডেঙ্গু প্রতিরোধের মোবাইল কোর্ট আজও রাজধানী জুড়ে পেয়েছে এডিস মশার লার্ভা। তবে উত্তর সিটিতে ডেঙ্গুর প্রকোপ কম বলে দাবি মেয়রের। মতিঝিল কলোনি এলাকায় 7 দিন আগেও এই নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় জরিমানা করা হয়। মঙ্গলবার দ্বিতীয় দফা একই মোবাইল কোর্ট পরিদর্শনে এসে একই ভবনে আবারও এডিসের লার্ভা পায়। হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর ঠিকানা ধরে 400 মিটারের মধ্যে যেখানেই এমন অভিযান চালানো হচ্ছে তার 90% এলাকায় পাওয়া যাচ্ছে এডিসের লার্ভা। যাদেরই আমরা লার্ভা পাচ্ছি বা অবহেলা পাচ্ছি তাদেরকে আমরা জরিমানা করেছি। তো স্পেসিফিক্যালি এই ধরনের এরিয়া বলাটা কঠিন, আসলে প্রত্যেকটা এরিয়াতে এই ধরনের মানুষের অ্যাওয়ারনেসের অভাব রয়েছে, তো আমরা এই ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছি না। তবে এ পর্যন্ত রাজধানীতে প্রায় 1000 খানেক ডেঙ্গু রোগীর মধ্যে মাত্র 20 ভাগ উত্তর সিটির বলে দাবি উত্তরের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের। উত্তর সিটিতে 1,10,000 স্থাপনায় অভিযান চালিয়ে মাত্র 900 স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গেছে বলেও জানান তিনি। গড়ে আমি বলবো যে এটাকে 20% ধরি, যদি 16% হিসাবে 16% হয়, বাট আমার মনে হয় যেটাকে আমরা 20% আমি ধরবো এবং এটিকে নামাতে হবে, এটি টার্গেট। আমরা জিরো করতে চাই, আমরা এটাকে সর্বনিম্নে নামাতে চাই। রাজধানী জুড়ে এডিস মশার এমন বিস্তারে একদিনের ব্যবধানে মিটফোর্ড হাসপাতালের ডেঙ্গু ইউনিটে রোগী ভর্তির সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। ডেঙ্গু পরিস্থিতি পর্যায়ক্রমে আরও আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে, কারণ রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। কারণ যেমন পরশু দিন আমাদের রোগী ভর্তি হয়েছিল 32 জন, তারপর দিন গত দিন ভর্তি হয়েছে 34 জন, আর আজকে ভর্তি হয়েছে টোটাল 60 জন। করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি রাজধানীতে জনস্বাস্থ্য আর স্বাস্থ্য ব্যবস্থাপনায় তৈরি করেছে নতুন ঝুঁকি। ডেঙ্গু রোগীর করোনা সংক্রমণ বা করোনা রোগীর ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি চিকিৎসা পদ্ধতিতে তৈরি করছে নানা জটিলতা। কোভিড ডেঙ্গু একসাথে হলে আমরা কি করব সেটা নিয়ে কিন্তু আমরা খুবই চিন্তিত, যার কারণে অলরেডি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, সোসাইটি অফ মেডিসিন মিলে অলরেডি আমরা ডেঙ্গুর একটা নতুন গাইডলাইন তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে আপনার 12 তারিখে সেটা রিলিজ হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিদিনই রাজধানীতে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আগামীকাল থেকে লকডাউন শিথিল হওয়ার মধ্য দিয়ে রাজধানীতে মানুষ বাড়ার সাথে সাথে এই সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। সেই সাথে এখন পর্যন্ত রাজধানীতেই সীমিত আকারে ছড়িয়ে থাকা ডেঙ্গু দূরপাল্লার বাস চলাচলের মধ্য দিয়ে সারা দেশে ছড়িয়ে যাওয়ার হুমকিও তৈরি হচ্ছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এখন তাদের প্রধান রাজনৈতিক কর্মসূচি। শোকের মাস উপলক্ষে মঙ্গলবার এক ওয়েবিনারে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ দেশের মানুষের পাশে আছে, থাকবে। বলেন, ষড়যন্ত্রের রাজনীতিকে চিরতরে নির্মূল করতে হবে। ওবায়দুল কাদের বলেন, 15 ও 21 আগস্ট হত্যাকাণ্ডের কুশীলবরা এখনও সক্রিয়। এসব হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের বিচার করতে হবে। বিরোধী শক্তি এখনও দেশের উন্নয়ন, শান্তি চায় না। এদেশ থেকে হত্যার ষড়যন্ত্রের রাজনীতি দূর করতে জাতীয় ঐক্য গড়ে তোলার দরকার বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমাদের মূল্যবোধ, আমাদের আদর্শকে আজকে একে একে আক্রমণ করছে যে ষড়যন্ত্রের রাজনীতি। এই ষড়যন্ত্রের রাজনীতিকে বাংলার মাটি থেকে চিরতরে নির্মূল করতে হবে। ষড়যন্ত্রকারী, তাদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করতে হবে, এরা এখনো সক্রিয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের দক্ষতা ও ব্যবস্থাপনার অভাবে গণটিকা নিতে গিয়ে করোনার ঝুঁকিতে পড়ছে জনসাধারণ।
মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, এতদিনেও জনসাধারণকে টিকা দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারেনি সরকার। এমনকি করোনা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না থাকায় দেশে মৃত্যুর মিছিল প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। তুলনামূলক অনুন্নত দেশও ভালোভাবে করোনা মোকাবেলা করলেও বাংলাদেশ পারছে না বলে অভিযোগ তার। রুহুল কবির রিজভী বলেন, সারাদিন উন্নয়নের কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। ভোর 5টা থেকে লোকজন আপনার টিকাদান কেন্দ্রে অবস্থান করছে। যতখানি টিকা দেওয়া সম্ভব তার চাইতে কয়েক গুণ বেশি আপনার মানুষ সেখানে উপস্থিত হয়েছে। তাদেরকে সেই টিকা দেওয়ার মতো যে সক্ষমতা, সেই সক্ষমতা এই সরকার গড়ে তুলতে পারেনি। তারা টিকা কেন্দ্রে গিয়ে করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে আরো বেশি পড়ছে। এই সরকার ম্যানেজমেন্ট জানে না। এই সরকার কি করে মানুষকে সহায়তা দিতে হয় এই ধরনের যে দক্ষতা তাদের মধ্যে নেই বলেই তারা এই কাজটি তারা করতে পারেননি। প্রথম থেকে করোনা মোকাবেলা করতে পারেননি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি রোহিঙ্গা ক্যাম্পে করোনা টিকা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কক্সবাজারের সিভিল সার্জন জানিয়েছেন, মঙ্গলবার থেকে কুতুপালং ক্যাম্প 4 এক্সটেনশনের আনুষ্ঠানিকভাবে টিকা দেয়া শুরু হয়েছে। প্রথম দিনে 56টি টিকাদান কেন্দ্রে 7,000 রোহিঙ্গাকে টিকা দেওয়ার জন্য কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে 55 বছরের বয়সের বেশি 48,000 রোহিঙ্গাকে টিকা দেওয়া হয়। এই কার্যক্রম চলবে 18 আগস্ট পর্যন্ত। মহামারী এই করোনা থেকে বাঁচতে এই টিকা নিতে পেরে খুশি রোহিঙ্গারা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানি। 19 দিন কঠোর বিধিনিষেধ শেষে আজ খুলছে প্রায় সবকিছু। সন্ধ্যা থেকে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। পথে পথে হয়রানির অভিযোগ শ্রমিকদের। দেশে করোনায় আরো সর্বোচ্চ 264 মৃত্যু। রাজধানীতে দীর্ঘ অপেক্ষায় ও টিকা না পাওয়া সহ নানা ভোগান্তির অভিযোগ। দেশের সব জরাজীর্ণ সেতু ও কালভার্ট পুনর্নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে একনেকে নতুন প্রকল্প অনুমোদন। মাদক মামলায় নায়িকা পরিমণি আরো 2 দিনের রিমান্ডে। নানার দাবি, নির্দোষ নায়িকাকে ফাঁসানো হয়েছে পরিকল্পিতভাবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ।